নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে স্বাগত। একটা বিতর্কের জবাব দিতে গিয়ে আরেকটা বিতর্কের অবতারণা। গতকাল বিধানসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার কথায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এমন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম করলেন এবং তাদের একাধিক মানুষের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ জানালেন যে তারা বিধানসভার কিন্তু সদস্যই নয়। আর ঠিক এইখানেই বিতর্কটা এই জন্য যে আপনারা জানেন যে বিধানসভার যারা সদস্য তাদের বক্তব্যের ওপর, বিধানসভার কার্যবিবরণীর ওপর একটা রক্ষা কবচ কাজ করে। তাই বিধানসভার সদস্য নন এবং আত্মপক্ষ সমর্থনে বিধানসভায় উপস্থিত হতে পারবেন না এরম মানুষের উল্লেখ করলে তার প্রতি অবিচার হয় বলে মনে করছেন অনেকেই। আর সেই নিয়েই আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। বিধানসভায় মমতা সুব্রতর মুখে সুজন বিকাশ মান্নানের নাম, প্রথা বিরুদ্ধ বলছেন প্রাক্তন অধ্যক্ষ। আমার একদিকে রয়েছেন কংগ্রেস নেতা এবং আইনজীবী অরুণাভ ঘোষ, আছেন ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ, আমার অন্যদিকে আছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, শিক্ষক বিজন সরকার এবং আমরা সরাসরি কথা বলবো অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু তার আগে যেখান থেকে যে বিষয়টা নিয়ে আমাদের এই বিতর্কের সূত্রপাত হয়েছে, যে বিতর্কের জবাব দিতে সেই বিতর্ককে নিয়ে আবার বিতর্ক দেখুন। এক বিতর্কের জবাব দিতে গিয়ে আরেক বিতর্কে। সারদা ইস্যুতে পাল্টা দোষারোপে নেমে বিধানসভা কক্ষে দাঁড়িয়েই সুজন বিকাশ মান্নানের নাম নেন মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী। আর তাঁদের এই আক্রমণই জন্ম দিয়েছে নয়া বিতর্কের। কোনো ব্যক্তির বিরুদ্ধে যারা মেম্বার না, তার বিরুদ্ধে সেভাবে কোনো অভিযোগ করা যায় না। আপনি হাউস অফ প্রোটেকশন নেবেন আর লোককে কোনো সুযোগ দেবেন না, এটা হয় না। আমার মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় সেটাকে রক্ষা করার জন্য সংবিধান সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকারটাও একটা মৌলিক অধিকার। বৃহস্পতিবার বিধানসভায় বিরোধীদের আক্রমণ করতে গিয়ে মমতা দাবি করেন, সারদাকে কে নিয়ে এসেছিল? সুজন চক্রবর্তী। যদি ভুল বলি তাহলে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনুন, সত্যিকারের দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এরপরই মুখ্যমন্ত্রীর গলায় উঠে আসে জগাই মাথাই প্রসঙ্গ। তিনি বলেন, 1980 সাল থেকে চিটফান্ড চলছে, 2009 থেকে চিটফান্ড নিয়ে যারা পিআইএল করলো জগাই মাথাই, তাদের নাম বলে দেব? এরপর সুব্রত মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, সুব্রতদা নাম দুটো বলুন তো। পঞ্চায়েত মন্ত্রী বলেন মান্নান বিকাশ। আর এই জোড়া বক্তব্যই তৈরি হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী যে তিনজনের প্রসঙ্গ টেনেছেন সেই তিনজনের একজনও তো বিধানসভার সদস্যই নন। বিকাশ ভট্টাচার্য কিংবা সুজন চক্রবর্তী কোনোদিন বিধানসভার সদস্যই ছিলেন না। আব্দুল মান্নানও প্রাক্তন বিধায়ক। এই পরিস্থিতিতে সংবিধান বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলছেন, যারা বিধানসভার সদস্যই নন তাঁদের নাম নিয়ে কিভাবে বিধানসভায় দাঁড়িয়ে এমন আক্রমণ করলেন রাজ্য সরকারের দুই গুরুত্বপূর্ণ পদাধিকারী। এটা একটা কনভেনশন অ্যান্ড গুড কনভেনশন কি কোনো ব্যক্তির বিরুদ্ধে যারা মেম্বার না, তার বিরুদ্ধে সেভাবে কোনো অভিযোগ করা যায় না। কিন্তু এখানে তো ভূমিকা হচ্ছে স্পিকারের। স্পিকারকে তখনই এক্সপান্ড করে দেওয়া উচিত ছিল। এটা নট গুড পার্লামেন্টারি প্র্যাকটিস, এটাকে এনকারেজ করা উচিত না। মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রীর এহেন আক্রমণ মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ার সামিল বলে দাবি অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের। যে কথাগুলো সুজন চক্রবর্তী মশাইয়ের বিরুদ্ধে বলা হয়েছে সেগুলো যখন তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না, সেগুলো কার্যবিবরণী থেকে বাদ দেওয়াটাই সমীচীন বলে আমি মনে করি। সারদা নিয়ে বিতর্কের মধ্যেই পাল্টা আক্রমণ করতে গিয়ে নয়া বিতর্কে শাসক। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদার সংসদীয় গণতন্ত্রে যেরকম নিয়ম নীতি আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোটা পৃথিবী জুড়ে মানা হয়, সেটা হচ্ছে প্রথা। কি মনে হয়? অনেকে বলছেন যে এটা নিয়ে কিছু করা যাবে না, তার কারণ সংসদীয় বিধানসভার কার্যবিবরণী আদালতে গিয়ে চ্যালেঞ্জ করা যায় না। আবার অনেকে যেমন অশোক কুমার গাঙ্গুলি মনে করছেন যে না, যেহেতু কনস্টিটিউশনের কাস্টোডিয়ান হচ্ছেন সুপ্রিম কোর্টে গিয়ে আমার মৌলিক অধিকার যদি ভায়োলেটেড হয় সেটা নিয়ে হস্তক্ষেপ করা যায়। কি মনে হয়? এটা একটু ঝামেলা আছে, কারণ আমি প্রিভিলেজ মোশন করতে গিয়ে হাইকোর্টে ফাইল করে, যেগুলো আমরা খুব ঘেটেছি, সমরাদিত্য পালকে দিয়ে, খুব নামি লয়ার। ব্যাপারটা হচ্ছে আগে ছিল একজন সাধারণ মানুষের অধিকার আর সংসদের অধিকার কোনো তফাৎ ছিল না। বেশ, আর্টিকেল 19(1) জিতে বলছে যে আমার কি অধিকার, মানে 19-এ সেই অধিকার বলতে, এবার সেখানে অধিকারের বাধাটা কোথায়? যে সব মানে কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট হ্যান ত্যান এরম করে বাধা কিছু আছে, যে মানহানি হ্যান ত্যান, এগুলো যা ইচ্ছে তাই বলতে পারবো না 19 মানে। এটা সংসদদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল।
কিন্তু 44th অ্যামেন্ডমেন্টে যেটা আমরা চ্যালেঞ্জ করেছি আমার এই মামলায়, প্রিভিলেজ মোশনের মামলায় চ্যালেঞ্জ করেছি, সেখানে বলল যে 105 অফ দি কনস্টিটিউশন, মানে পার্লামেন্ট, আর এখানে বোধ হয় বিধানসভায় 184, যে একজন পার্লামেন্টেরিয়ান যখন বলবে তখন হি গেটস দি ইমিউনিটি, হি ক্যান সে এনিথিং ইন দি হাউস, তার জন্য তাকে করতে হবে না। একজন সাধারণ নাগরিকের ক্ষেত্রে আলাদা সে যাচ্ছে, এইটা আমরা চ্যালেঞ্জ করেছি, আমি চ্যালেঞ্জ করেছি যে দুটো আলাদা করা যাবে না, এইটা করতে পারে। এখন আমরা যে কনভেনশন করি এটা ভদ্রলোকের কনভেনশন, যে আমার হাউসে, যেটা হলো ইন্টারনাল রুলসে আছে, আমাদের মেম্বার ছিলাম তখন দেখেছি যে আমার হাউসে যদি মেম্বার না হয় তাকে, তার পিছনে আমি গালাগালটা করবো না, এই কারণে সেই লোকটা এর সাথে উত্তর দিতে পারছে না, এটা করব। কিন্তু এখন তো মানে অসুবিধা হচ্ছে, মুখ্যমন্ত্রী তো কি বলছে না আমাকে অপমান করুন, কিন্তু মনে রাখবেন আমি একজন শিল্পীও, এটা কালকে আমি দেখলাম, কালকে বলেছেন আমার শিল্পসত্তাকে অপমান করবেন না, ওনার শিল্পসত্তাকে অপমান করবেন না। আমি ছবি আঁকি, গানে সুর দিই, বই লিখি, সেখান থেকে যা রোজগার হয় তা দিয়ে দল চালাই, এতে অন্যায়ের কি আছে? আচ্ছা এবার এখানে দেখুন, একটা ভুল বা মিথ্যা কথা বললে কি না হচ্ছে, আচ্ছা দল চালাতে গেলে পার ক্যান্ডিডেটকে 1 লাখ টাকা করে দিয়েছে মিনিমাম, কিছু না হলে আমাদের 10 লক্ষ টাকার কমে হয় না, যদি 1 লক্ষ টাকাও 234 জন দাঁড়িয়ে ছিল ইলেকশনে তৃণমূলের, তো 2 কোটি 34 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে, 1 লক্ষ টাকা ছেঁড়া ময়লা, আর 10 লক্ষ টাকা করে হলে প্রায় মানে কত হচ্ছে, আরো ধরো মানে 20 কোটির ওপর, 23 কোটি মতো। আচ্ছা এই টাকাটা আমি ছবি এঁকে করছি, গান গেয়েছি, কবে গান গেয়েছে, ভালো গান গায়ে শুনেছি, তো গান টান গেয়ে তুলেছে না, ছবি এঁকে বই না বলেছে, গান গেয়েছে তো বলেছে রে ভাই, আমি বলছি তো শিল্পীও গান গেয়ে রোজগার, সেখান থেকে যা রোজগার বই লিখি। আচ্ছা এবার এই টাকাটার তো ইনকাম ট্যাক্স দিতে হবে রে বাবা, তোমার তো ইনকাম তো 220 কোটি টাকা যদি হয় বা 23 কোটি টাকা হয়, তাহলে 7 কোটি টাকা তাকে মিনিমাম ইনকাম ট্যাক্স দিতে হবে। তিনি কি ইনকাম ট্যাক্স দিয়েছেন? এই যে একটা মিথ্যা কথা বলতে গিয়ে, নিজেকে তুলতে গিয়ে আরেকটা মিথ্যা কথা বলে ফেলছেন। এর আগেও আমি বলেছি যে আমার ছবি আঁকার পয়সা দিয়ে দল চালাই, তা তিনি কি ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়েছেন? এই কথাগুলো ওনার না বলা ভালো। ওই যে ওই বললো কি, বিকাশ দাকে বললো কি জগাই মাথায়, এখন তো বান্টি বাবলুর গল্প চালু হয়েছে, মমতার মুকুলের বান্টি আর বাবলু, এই কি বান্টি আর বাবলি, এসব বলে কি করছে। আমি বিজনের কাছে আসবো। বিজন, এইটা হচ্ছে একেবারে অফিসিয়াল কাগজ, 2011-2012 তৃণমূল কংগ্রেসের আয় ব্যয়ের হিসেব, একদম মুকুল রায়ের স্ট্যাম্প মারা। সেখানে সেল অফ পেন্টিং থেকে 3,93,00,000 টাকা এসেছে, মোট 10,56,00,000 সামথিং, আমি আর ভাঙা অঙ্কে গেলাম না। 1 কোটি টাকার উপর ইনকাম ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, আমার বক্তব্য যে আমরা শহরের নামী সাহিত্যিক, মানে আমি বলছি, আমি একেবারে সমরেশ মজুমদার, সুচিত্রা ভট্টাচার্যদের সঙ্গে কথা বলেছি, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 লাখ টাকা কপিরাইট, যারা অত্যন্ত প্রবীণ লেখক, রয়্যালটি বাবদ তারা পান। আমি বলছি সত্যি বাস্তবে এটা দল চালানো সম্ভব? যত বড় লেখকই হন, আমি বলছি, আমি কথার কথা, দল চালানোর প্রশ্ন আসে না, পুরো দল চালানোর কথা নয়, যে তিনি যে ইনকাম করেছেন, আয় করেছেন ছবি আঁকা এবং রয়্যালটি থেকে, সেটা তার পুরোটাই দিয়ে দিয়েছেন দল চালানোর জন্য। এই জায়গায় উনি বলতে চেয়েছেন যে আমার আমি যে ফিগারটা দিলাম এটা বার্ষিক হিসেব, 3 কোটি টাকার কথা বলা হয়েছে ওখানে পেইন্টিং এর ক্ষেত্রে, ছবি আঁকার খরচ। আমি এটা কথা বলছি, এটা হচ্ছে সমস্ত বিরোধীদের থোঁতা মুখ ভোঁতা হয়ে যেত। উনি তো পরিষ্কার দেখিয়ে দিতে পারতেন যে আমি ছবি বাবদ এত, বই বাবদ এত টাকা ইনকাম ট্যাক্স দিয়েছি, সেই টাকা থেকে এত দলকে দিয়েছি, পিরিয়ড। আমি বলছি কেউ বলার জায়গাতেই থাকতো না। জয়প্রকাশ বাবু, অরুণাবদার কিছু বলতেই পারতেন না, উদয়নবাবুরা বলতেই পারতেন না। না বলার প্রশ্ন কি আছে, উনি যাদের যদি দরকার পড়ে তারা তো জানতেই পারবেন। নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনে কত টাকা কিভাবে এসেছে তার হিসেব দাখিল করেছে, তার যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারে, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। কি ইনকাম ট্যাক্স না দিলে কি হবে? ইনকাম ট্যাক্স তো আমায় দিলে ভাই জেলে পুরে দেবে। আরে কেন্দ্রীয় সরকার তো বিজেপি রয়েছে, তারা ইনকাম ট্যাক্সের জন্য ধরুক না। দাঁড়ান কেন্দ্রীয় সরকার ত্রিনেত্র দিয়েছে 1,40,00,000 টাকা, কোত্থেকে পেয়েছে এখনো জানা যাচ্ছে না। আকা ভগবান দিয়েছে ঘটনা তো ভগবান। এইসব যে দুর্নীতির চূড়োয় বসে আছেন একেবারে প্রত্যেকটা, স্বপনবাবু দুর্নীতির অভিযোগ করলো, তাকে দল থেকে তাড়িয়ে মুখ বন্ধ করার চেষ্টা। আচ্ছা ফাইন, জয়প্রকাশ দা, আমরা দ্রুত একবার দেখব যে বই বিক্রি বাবদ যে বিতর্ক, কালকে বিধানসভায় আবার সূচনা হয়েছে।
বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর করা আরও একটি দাবি ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার ছবি আঁকা নিয়ে প্রশ্ন করবেন না, আমার শিল্পী সত্তায় অ্যাটাক করবেন না। ছবি এঁকে বই লিখে দল চালাই, ছবি আঁকার 1 টাকাও ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকেছে প্রমাণ করতে পারলে পদত্যাগ করব। মুখ্যমন্ত্রীর এহেন দাবি নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী বলছেন তিনি নাকি বই লিখে দল চালান। দেখে নেওয়া যাক বই লিখে বছরে কত টাকা রয়্যালটি পান প্রথম সারির লেখক সাহিত্যিকরা। সমরেশ মজুমদার বাৎসরিক রয়্যালটি 12 থেকে 14 লক্ষ টাকা। 200টিরও বেশি বই লিখেছেন সাহিত্যিক সমরেশ মজুমদার। তিনি জানিয়েছেন বছরে রয়্যালটি বাবদ 12 থেকে 14 লক্ষ টাকা পান তিনি। বই বিক্রি হয় ও প্রকাশক যে টাকা দেন সেটা মোটামুটি লাখ 12 লাখ তো এরকম 500 এটা আমি পাচ্ছি 48 বছর ধরে দেখে রেখেছি। সুচিত্রা ভট্টাচার্য বাৎসরিক রয়্যালটি 10 থেকে 12 লক্ষ টাকা। সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যর লেখা বইয়ের সংখ্যা 100-র কাছাকাছি। তিনি জানিয়েছেন বছরে 10 থেকে 12 লক্ষ টাকা রয়্যালটি পান। আমার বই তা প্রায় শখানেক হবে, আমরা 15% মতো পাই। শুধু বই বিক্রি রয়্যালটি এই ধরো 10-12 লাখ, 12 লাখ 10 লাখ। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত 50টিরও বেশি বই লিখেছেন। বিরোধীদের প্রশ্ন, শতাধিক বই লেখার পর প্রথম সারির লেখকরা যদি 10 থেকে 14 লক্ষ টাকা রয়্যালটি পান, তাহলে মমতা কত টাকা রয়্যালটি পেতে পারেন? সেই টাকা দিয়ে দলের খরচ মেটানো সম্ভব? বই নিয়ে বিতর্ক নতুন হলেও তাঁর আঁকা ছবি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এর আগে একাধিকবার তাঁর আঁকা ছবির বিক্রি এবং তার দাম নিয়ে তীব্র কটাক্ষ শোনা গিয়েছে বিরোধী শিবির থেকে। एक करोड़ 80 लाख में आपका चित्र बिका। উনি বললেন কেউ শিল্পপতি চাঁদা দেবেন না, আমাদের লোকদের তোলা তুলবেন না, তাহলে টাকা আসবে কি করে? উনি ছবি আঁকবেন, ছবি বেচবেন। উনি কি পিকাসো? উনি কি লিওনার্দো দা ভিঞ্চি? উনি কি মাইকেল অ্যাঞ্জেলো? সূত্রের দাবি, তৃণমূল কংগ্রেসের 2011-12 সালের আয় ব্যয়ের হিসেব অনুযায়ী ছবি বিক্রি বাবদ তারা পেয়েছিল 3,93,90,000 টাকা। সে বছর মমতা বন্দ্যোপাধ্যায় বই লিখেছিলেন কিনা কিংবা লিখে থাকলে তা বিক্রি করেছিলেন কিনা তা জানা যায়নি, কারণ সেই বাবদ কোনো টাকার উল্লেখ তৃণমূলের আয় ব্যয়ের হিসেবে নেই। এ তো গেল ক্ষমতায় আসার পরের কথা। আর ক্ষমতায় আসার আগে তৃণমূল কংগ্রেসের 2010-11 সালের আয় ব্যয়ের হিসেবে না তো মুখ্যমন্ত্রীর লেখা বই থেকে কোনো আয়ের উল্লেখ ছিল, না তার আঁকা ছবি বিক্রি করে কোনো টাকা পাওয়ার। যা দেখে বিরোধীরা কটাক্ষ করে বলছেন, এ তো আজব ব্যাপার। নেত্রী আঁকলেনও না, লিখলেনও না, তবুও দল দিব্যি চলল। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। উদয়নদা, কালকে আপনি বিধানসভার সদস্য হিসেবে বিধানসভার মধ্যে ছিলেন, ঠিক কি হয়েছিল? বামেরা আপনারা কোনো প্রতিবাদ করেছিলেন যখন সদস্য নয় এরম মানুষদের নাম বলা হচ্ছে? না, সে বলা হয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে এটা বামেরা বা বিরোধীরা কেন প্রতিবাদ করবে? এটা একটা কনভেনশন। আমি তো 4 বছরের এমএলএ, যে এটা এই 4 বছরের মধ্যে শিখেছি যে কিছু কিছু কথা যেটা হাউসের ভেতরে বলা যায় না, যেটা আমি বাইরে বলতে পারি কিন্তু হাউসে বলতে পারি না। তার মধ্যে হচ্ছে একটা, যারা ওখানকার মেম্বার না তাদের নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা করা যায় না, নাম তুলে কোনো কথা বলা যায় না, এটা একেবারে পরিষ্কার। সাথে সাথে স্পিকারের চেয়ারে যিনি থাকুন না কেন তিনি এটা এক্সপান্স করবার কথা বলে দেন। এক্ষেত্রে তা হয়েছিল। আমি সেটাই তো বলছি যে তাহলে একটা জায়গা থেকে নিয়ম দুরকম হতে পারে। 2001 থেকে 2005-এ মমতা ব্যানার্জি মেম্বার ছিলেন না, তার সম্বন্ধে যে কটা কথা বলতেন, মানে আদার সাইড এটা নিয়ম হচ্ছে বলতেন। এখনো তোমার যদি আমরা কোনো সময় কারো নাম বলে ফেলি বা কেউ আমাদের থেকে বলে ফেলেন, তাহলে সাথে সাথে বলে দেওয়া হয়। এবং এটা না যে শুধু আমাদের ক্ষেত্রে, সরকার পক্ষেও যদি কোনো সময় আগের মুখ্যমন্ত্রী বা আগের অর্থমন্ত্রীর নাম নিয়ে কোনো কথা বলে, সাথে সাথে কিন্তু ওই চেয়ারে যিনি থাকেন তিনি বলে দেন যে এটা যাবে না। আপনাদের জানাবো যে আরেকজনের নাম নিয়ে কার্যত তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে, যে তদন্ত এখনো পর্যন্ত কিন্তু আদালতের নির্দেশে হচ্ছে এবং সেখানেই বিচারাধীন। মদন মিত্র এখনো রাজ্যের মন্ত্রী। কি বলেছেন, কিভাবে ক্লিন চিট দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের সামনে। কোটি কোটি টাকার কেলেঙ্কারির তদন্তে গ্রেফতার তিনি। সিবিআই তদন্তে প্রায় প্রতিদিনই তাঁর বিরুদ্ধে উঠে আসছে নিত্য নতুন চাঞ্চল্যকর অভিযোগ। এহেন মদন মিত্রকে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে কার্যত ক্লিন চিট দিলেন মুখ্যমন্ত্রী।
বললেন, মদন মিত্র ক্লাবের জন্য স্পন্সরশিপ নিয়ে অপরাধ করলে এরকম কোটি লোকের নাম আসবে। সাহারা কত ক্লাবকে স্পন্সর করছে, খেলাধুলোয় স্পন্সর করছে। মুখ্যমন্ত্রীর দাবি ঘিরে বিতর্কের ঝড় রাজ্য রাজনীতিতে। বিচারাধীন বিষয়ে বিধানসভার ভেতরে মন্তব্য করায় প্রশ্ন তুলেছেন আইনজ্ঞদের একাংশ। সিবিআই এনকোয়ারি করছে, তারা কি এভিডেন্স করেছে না কালেক্ট করতে পেরেছে কি পারেনি, দ্যাট উইল বি প্রডিউসড বিফোর দ্য কোর্ট অফ ল, নট বিফোর দ্য পাবলিক or before the anybody. On the basis of the materials collected by the CBI in respect of any accused, সে সম্বন্ধে nobody can make any comment. That will amount to interfering with the course of justice. অন্যদিকে কেলেঙ্কারিতে ধৃত মন্ত্রীর পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রীকে আক্রমণে নেমেছেন বিরোধীরাও। তাদের প্রশ্ন, কোন তথ্যের ভিত্তিতে বিধানসভায় দাঁড়িয়ে সারদা কাণ্ডে জেলবন্দির মন্ত্রীকে ক্লিনচিট দিলেন মুখ্যমন্ত্রী? সারদার তদন্ত তো আর রাজ্য সরকারের সিট করছে না, করছে সিবিআই। সম্প্রতি সাপ্লিমেন্টারি চার্জশিটে যারা দাবি করেছে মাঝে মাঝেই মদন মিত্রকে টাকা ভর্তি প্যাকেট দিতেন সুদীপ্ত সেন। শুধু তাই নয়, চার্জশিটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে আরও চাঞ্চল্যকর সব অভিযোগ। সিবিআই এর দাবি, সুদীপ্ত সেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুবাদে প্রায়শই সন্ধ্যায় বা রাতে মিডল্যান্ড পার্কে সারদার অফিসে যেতেন মদন মিত্র। তদন্তে পাওয়া তথ্য থেকে সুদীপ্ত সেনের সঙ্গে মদন মিত্রর দেওয়া নেওয়ার সম্পর্ক স্পষ্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, 2011 সালে বিধানসভা নির্বাচনে মদন মিত্র যখন কামারহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন তাকে সর্বতোভাবে সমর্থন জুগিয়েছিল সারদা গোষ্ঠী। সারদা থেকে পরিবহন মন্ত্রীকে একটি গাড়ি দেওয়া হয়, যার যাবতীয় খরচ যোগাতেন সুদীপ্ত সেন। চার্জশিটে সিবিআই এর দাবি, বহু সাক্ষী বয়ানে বলেছেন, সারদার বিভিন্ন অনুষ্ঠানে মদন মিত্রর উপস্থিতি এবং সুদীপ্ত সেনের সঙ্গে তার ঘনিষ্ঠতার খবরই এজেন্টদের মনে সারদা সম্পর্কে দৃঢ় বিশ্বাস তৈরি করেছিল। তারা ভেবেছিলেন সারদার ব্যবসা নিশ্চয়ই আইনি এবং তার পেছনে সরকারের সমর্থন রয়েছে। কেন্দ্রীয় সংস্থা যেখানে কেলেঙ্কারির তদন্তে নেমে এরকম চাঞ্চল্যকর দাবি করছে, সেখানে মুখ্যমন্ত্রীর হাতে এমন কি তথ্য এলো যার ভিত্তিতে বিধানসভার ভেতরে কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার পাশে দাঁড়াতেও দ্বিধাবোধ করলেন না তিনি? প্রশ্ন বিরোধীদের। এবিপি আনন্দ। অবসরপ্রাপ্ত বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ভগবতী বাবু, আপনার কাছে আমি জানতে চাইবো যে সিবিআইয়ের চার্জশিটে কিন্তু একবারও ক্লাবে অনুদান দেওয়ার বিষয়টা অভিযোগ হিসেবে রাখা হয়নি। তারা বলছেন যে ইনভেস্টিগেশন ফার্দার ডিসক্লোজ দ্যাট ডিউরিং 2011 অ্যাসেম্বলি ইলেকশন শ্রী মদন গোপাল মিত্র কন্টেস্টেড ফ্রম দ্য কামারঘাচি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। ডিউরিং ইলেকশন সারদা গ্রুপ এক্সটেন্ডেড হোল হার্টেড সাপোর্ট টু শ্রী মদন গোপাল মিত্র। এবং তারপর বলা হয়েছে যে তার গাড়ি এবং ড্রাইভারদের বেতন, জ্বালানির খরচ সমস্ত সারদা গ্রুপ দিয়েছে এবং প্যাকেট করে ক্যাশ দেওয়া হয়েছে ইত্যাদি। কিন্তু এই বিষয়টা বিধানসভায় উল্লেখ নৈতিকভাবে কতটা সমর্থনযোগ্য, তার কারণ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অর্ডারে তদন্ত চলছে এবং মদনবাবুর কোনো রকম বিন্দুমাত্র অপরাধ আছে কিনা, তিনি সারদার সঙ্গে বিন্দুমাত্র জড়িত কিনা, সে তো আদালতের বিচার্য। এটাও এক কথা বলা যায় যে এই যে বিবৃতি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে এক কথা বলে ইন্টারফেয়ারিং উইথ দ্য কোর্স অফ জাস্টিস, এবং যার জন্যে কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিং হতে পারে। আর একটা কথা হচ্ছে, হাইকোর্ট এবং লেজিসলেচার নিয়ে একটা বিতর্ক হয়েছিল 1965 সালে উত্তরপ্রদেশের কেশব সিংয়ের কেসে। সেই কেসটা রিপোর্টেড হচ্ছে AIR 1965 সুপ্রিম কোর্ট 745। সেখানে এই ক্ষমতা নিয়ে খুব পরিষ্কারভাবে আলোচনা করা আছে। আমি খুব সংক্ষেপে বলবো যে অ্যাসেম্বলিতে যে মেম্বার যিনি উপস্থিত না এবং যিনি মেম্বার না, তার সম্বন্ধে বিবৃতি দেওয়াটা একেবারে পৃথিবীর কোনো দেশে নেই, আমাদের ভারতবর্ষতেও নেই। এবং মেয়ের পার্লামেন্টারি প্র্যাকটিস, যেটা ইংল্যান্ডের একবারে মানে কয়েকশো বছর যাবৎ রুল করছে, তাতেও বলা আছে যে তুমি এরকম করতে পারো না। সেখানে আমার প্রশ্ন হচ্ছে, স্পিকারের দায়িত্ব যে এরকম কোনো বিবৃতি যদি দেন, যে মেম্বারটা প্রেজেন্ট না, সঙ্গে সঙ্গে তাকে বলবো ডিলিট করো বা তুমি উইথড্র করো। এইটাই হচ্ছে পরিষ্কার বিধান। এখানে দেখা গেল যে তিনি ক্লিন চিট দিলেন, বললেন কতগুলো যে এটা মাননীয় মন্ত্রী যিনি জেলে আছেন তার কোনো দোষ হয়নি। এটা করাটা পরিষ্কারভাবে মানে এর জন্যে ওয়ান ক্যান মুভ দ্য সুপ্রিম কোর্ট ফর কন্টেম্প, কারণ সুপ্রিম কোর্টের অর্ডারেই সিবিআই এনকোয়ারি করছে এবং এই এনকোয়ারি রিপোর্ট এবং এই তদন্ত সাক্ষ্য সাবতকে প্রেস করতে হবে বিফোর দ্য কোর্ট অফ ল। সেটাকে বিচার করে হয় সাজা দেবে বা তা মুক্তি দেবে। সেখানে একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি করে বলেন যে তিনি নিরপরাধ, তার মানে বিচারের আগেই তিনি রায় দিয়ে দিলেন তিনি কোনো অপরাধ করেন।
অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য। আমি জয়প্রকাশ দার কাছে জয়প্রকাশ দা, মানে আমি বলছি এই অন রেকর্ড বলার পরে আর আমি ধরুন সিট যদি তদন্ত করে, আমি ধরে নিচ্ছি সিবিআই এখানে হয়নি, এই মুখ্যমন্ত্রীর অন রেকর্ড বক্তব্যকে কন্ট্রাডিক্ট করবে কোন পুলিশ অফিসার? একটা কথা কিন্তু সুমন আমি বারবার তোমাদের এখানে বলি, এই পশ্চিমবঙ্গে এসে ভারতের সংবিধান থমকে গেছে কিছুদিন ধরে, এখানে চলছে মমতা বিধান। সংবিধানের কোনো ধার ধারেন না উনি, উনি কোনো নিয়ম কানুন মানেন না, ভারতের নিয়ম কানুন সব জলাঞ্জলি গেছে, এখন মমতা বিধান। পারলে ভাগ্যিস মুখ্যমন্ত্রী পারলে মদনের হয়ে যে দল কোর্টে গিয়ে শাউট করেছে হয়তো তার সামনে দাঁড়াতেন উনি। একটা কথাই আমার প্রশ্ন, অভিযুক্ত আসামি জেলে আছেন, তিনি আজকে মন্ত্রী, দেখলাম ভগবতী বাবু বললেন মাননীয় মন্ত্রী জেলে আছেন, মাননীয় কথাটা ইউজ করলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি সাধারণ নাগরিক, যে অভিযুক্ত আসামি তাকে মাননীয় বলবো কেন? সে এমন কি করেছে? আর একটা ভুলে গেলে চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ক্লাবের কথা, আমরা জানি না ও ক্লাবের টাকা নিয়েছেন কিনা, কিন্তু এইটা জানি যে ওনার অফিসিয়াল বেতন ছিল 20,000 না 24,000 টাকা, ছেলের বিয়েতে প্রায় 10 কোটি টাকা খরচ করেছেন। আরও এটা জানি আমরা, যে খবরের কাগজে আমরা বারবার পড়েছি, যে রেগুলার 5 স্টার হোটেলের সন্ধেবেলায় ঘর বুক করে যেতেন, এক একদিন সন্ধেবেলায় সারদা টাকা দিত, দামি মদ আর ওইখানে বন্ধু বান্ধবদের খানা পিনা করতেন মদন মিত্র, তাতে লক্ষ লক্ষ টাকা খরচ হতো। মমতা ব্যানার্জি জানেন না মদন মিত্র করতে দীর্ঘ দিনের পর দিন, তার পুলিশ তো সকলের খবর রাখে, স্বপন ঘোষ কি করছে তার জন্য তো তাকে তাড়ানো হচ্ছে, আর মদন মিত্রের জন্য পুষ্পবৃষ্টি। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের রাজত্ব। একটু তিস্তা শীতলবাদের কথাটা একটু মনে পড়ছে এই বিষয়ে, সে ভুল করলে তার জন্য এটা কি কারণ? আপনাকে বলিনি, তিস্তা শীতলবাদের কথাটা মনে পড়ছে, অন্য খারাপ করলে সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন যে, মানে সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন যে পুলিশ দিয়ে হেনস্থা করার জন্য আইসিইউতে ঢুকে যাচ্ছে আইন। ঠিক এই কথাগুলো আর এদের মাথায় আসছে না। আর সুজন চক্রবর্তীর বিরুদ্ধে যে কথা বলেছেন, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে যে কথা বলেছেন, সুজন বাবু কোথাও অস্বীকার করেছেন যে আমি এটা করিনি। উনি গিয়ে বললেন মুখ্যমন্ত্রীর পরিবারকে ধরে টানাটানি করলেন, খুন করেছে বলে তোমার কালকে সুজন চক্রবর্তী চ্যালেঞ্জ করেছে, বিজন একটা জিনিস কিন্তু তোমায় মানতে হবে, সেটা হচ্ছে সুজন বাবু সারদার সঙ্গে যুক্ত হতে না, কেউ বাইরে থেকে আনতে পারতে পারে না, কিচ্ছু জানেন না, এমএলএ আছে মমতা নিয়ম জানেন না, বিজয় জানেন না, আরে আপনি সব থেকে বেশি নিয়ম জানেন। আমাদের সময় একেবারে শেষ, একটা ছোট্ট বিরতির সময় এসে গেছে, বিরতির পর আমরা ফিরবো সেই আলোচনায়। নেতাই কেমন আছে? 4 বছরের মধ্যে ঘটনার 4 বছর সবে অতিক্রান্ত হয়েছে, কিন্তু নেতার মানুষরা কি বলছেন? নেতাই পরিবর্তনের সরকারের অন্যতম বড় স্তম্ভ, কেমন আছে নেতার মানুষ? দেখাবো ছোট্ট বিরতি পর। এখনো সিঙ্গুর জমি পায়নি, নন্দীগ্রাম বিচার পায়নি, আর নেতাই উন্নয়ন পায়নি। 2011-র 7ই জানুয়ারি সশস্ত্র সিপিএম ক্যাডারদের গুলিতে যে 9 জন মানুষের প্রাণ ঝরে গেল, যে 28 জন আহত হলো, এবং নিঃসন্দেহে সিঙ্গুর নন্দীগ্রামকে ছাপিয়ে এই নেতায়ের এই গণহত্যা বিধানসভা নির্বাচনে অন্যতম বড় ইস্যু হয়ে থাকলো। কিন্তু তারপর পরিবর্তনের সরকার এলো, ইস্যুটা ইস্যু হিসেবে ব্যবহৃত হলো, কিন্তু সেই মানুষগুলো কেমন আছেন, কেমন আছে আজকের নেতাই? তাই নিয়ে আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। ক্ষমতায় আনলেও 3.5 বছর এই বিস্তৃত সিঙ্গুর নন্দীগ্রামের মতোই দুয়োরানি নেতাইও। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন শিল্পী সমী রাইজ, আছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, অন্যদিকে বিজেপি নেতা অসীম সরকার এবং আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। ওদের কাছে যাব, কিন্তু তার আগে বলি, সংবাদ মাধ্যমে প্রায়ই একটা সমালোচনার মুখে আমাদের পড়তে হয় যে সত্যি সত্যি ঘটনা ঘটে এবং সেই ঘটনা সংবাদ মাধ্যমে উঠে আসে, শিরোনাম হয়, তারপর ফলো আপ করা হয় না, এবং তারপর আস্তে আস্তে স্মৃতির অন্তরালে চলে যায় সেই সব ঘটনায় যারা সত্যিকারের ভিকটিম, যারা যন্ত্রণার শিকার, যারা অন্যায়ের অবিচারের শিকার হলেন। আজকে 4 বছর
অতিক্রান্ত হয়েছে। আমরা ফিরে গেছিলাম সেই নেতায়। এবিপি আনন্দে বারবার প্রায় প্রতিদিন সন্ধেবেলা আমরা দেখিয়েছি সেই রক্তাক্ত মানুষগুলোর ছবি, তাদের পরিবারবর্গের ছবি, যারা সিপিএম ক্যাডারদের গুলির মুখে প্রাণ দিয়েছিলেন। ঠান্ডা মাথায় কার্যত তাদের খুন করা হয়েছিল। আজকে সেই নেতায়ের আহত 28 জনের পরিবার কেমন আছেন তারা দেখুন। অনেকেই বলছেন একতা সাফল্যের 3 সিঁড়ি, আজ অবহেলার 3 প্রতীক, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটা বড় অংশের মতে সিঙ্গুর, নন্দীগ্রাম ও নেতাইকে কাজে লাগিয়েই আজ ক্ষমতার শীর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা ক্ষমতা পেলেও এই 3 জনপদ কি পেয়েছে এই 4 বছরে? সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকরা জমি ফেরত পাননি, কারখানাও হয়নি। নন্দীগ্রামে অভিযুক্ত 6 অফিসারের বিরুদ্ধে মামলা শুরুর অনুমতি দেয়নি সরকার। এখন যেমন সিঙ্গুর দিবসে আর দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে, তেমনি নন্দীগ্রাম দিবসেও এখন হেভিওয়েট বলতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। বিরোধীদের কটাক্ষ প্রয়োজন পুরোতেই যেমন নন্দীগ্রাম সিঙ্গুরকে দেওয়া প্রতিশ্রুতি ভুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি নেতাইও এখন বিস্মৃতির অতলে। সেই নেতাই 2011-র 7ই জানুয়ারি যেখানকার মাটি রক্তে ভেসে গিয়েছিল। সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের এলোপাথারি গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন 4 মহিলা সহ 9 জন গ্রামবাসী। কি ঘটেছিল সেখানে? নেতাই গ্রামের বাসিন্দাদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সিপিএমের সশস্ত্র বাহিনীর বিতর্ক চলছিল। 2011-র 7ই জানুয়ারি কয়েকজন গ্রামবাসী সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ির সামনে উপস্থিত হন। সিপিএমের বাহিনীর সঙ্গে তাদের আলোচনা কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি ভালো না বুঝে নেতাই ক্যাম্প থেকে লালগড়ে সিপিএমের নেতাদের ফোন করা হয়। সেখানে উপস্থিত নেতারা পরিস্থিতির গভীরতা আঁচ না করতে পেরে নেতাই থেকে কিছু দূরে বীরকাঁড়ে সিপিএমের ক্যাম্পে বার্তা পাঠান। লালগড় পার্টি অফিসের মতোই বীরকাঁড়ে সিপিএম ক্যাম্পে উপস্থিত লোকজনও ঘটনার গুরুত্ব না বুঝেই নেতাইয়ে সহযোদ্ধাদের সাহায্য করতে রওনা দেন। বীরকাঁড় ক্যাম্পের সশস্ত্র বাহিনী রথীন দণ্ডপাটের বাড়ির কিছুটা দূরে বহু মানুষ দেখে ভাবে ক্যাম্প ঘিরে হামলা চালাতে উদ্যত হয়েছে গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালায় তারা। সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কয়েকজন। এদিকে বাড়ির ভেতর থেকে গুলির আওয়াজ শুনে নেতাই ক্যাম্পের লোকজন ভাবে মাওবাদীরা আক্রমণ করেছে। সঙ্গে সঙ্গে তারাও এলোপাথারি গুলি চালাতে থাকে মাঠে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীদের লক্ষ্য করে। সিপিএম নেতা রথীন দণ্ডপাটের এই বাড়ি থেকেই ছুটে এসেছিল গুলি এবং সেই গুলিতে বিদ্ধ হয়ে একের পর এক নেতাইয়ের বাসিন্দারা এই মাটিতে সেদিন লুটিয়ে পড়েছিলেন। সেখানেই তৈরি হয়েছে শহীদ বেদি। এই নারকীয় হত্যাকাণ্ডের সমালোচনায় সরব হয়েছিল সব মহল। হারমাত বাহিনী ক্যাম্প করে রয়েছে, হারমাত, জল্লাদ যে নামই দেয়া হোক না কেন, তাহলে কি সত্যি সত্যি লালগড়ের এইরকমই পরিস্থিতি? বিজয়বাবু, আপনার কাছে জানতে চাইছি, যারা মারা গেলেন তারা সশস্ত্র সিপিএম ক্যাডারদের ক্যাম্প থেকে গুলিবর্ষণে মারা গেছেন, এটা আপনি মানছেন না মানছেন না? সশস্ত্র ক্যাম্প নেই আমাদের। তাহলে গুলিটা কোন বন্দুক থেকে বেরোলো? অনেকেরই মতে নেতাইকাণ্ড সিপিএম এর কফিনে শেষ পেরেক ফুটেছিল, তৃণমূলের হাতে তুলে দিয়েছিল জয়ধ্বজা। কিন্তু ক্ষমতার পালা বদলে সাহায্য করলেও এই 4 বছরে কি পেল নেতাই? সেদিনের ওই অতগুলো মানুষের রক্তের বিনিময়ে নেতাই প্রত্যাশা করেছিল রাজ্যে রাজনৈতিক ক্ষমতা বদলের পর গ্রাম জুড়ে হবে উন্নয়ন। মিলেছিল প্রতিশ্রুতিও, কিন্তু আজ 4 বছর পরে সেই প্রতিশ্রুতি থেকে তৈরি হওয়া প্রত্যাশা আজ কার্যত হতাশায় পরিণত হয়েছে বলে গ্রামবাসীদের ক্ষোভ। নেতাই থেকে ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অমিতাভ রথ ও রাজর্ষি রথগুপ্ত, এবিপি আনন্দ। আজকের পশ্চিমবঙ্গে এত উৎসব, এত আলো, আর সেই 28 জন যাদের পরিবারবর্গ এবং 9টা তাজা প্রাণ ঝরে গেছিল সেদিন, তারা কি বলছেন? নেতায় উন্নয়নের আলো পৌঁছেছে, উৎসবের আলো পৌঁছেছে, নাকি এখন অন্ধকার? দেখুন। আমরা বেঁচে থাকার থেকে যদি সেদিন মরে যেতাম অনেক ভালো হতো। এখন বাঁচায় মরাই তো আমাদের সমান। যার গলায় হতাশা এবং আক্ষেপের এই সুর, তার নাম হংসরাজ রায়। নেতাইকাণ্ডে আহত 28 জন গ্রামবাসীর একজন। এখনো গলায় একটা গুলি আটকে আছে। ডান হাত থেকে 4টি গুলি বের হলেও সেই হাত দিয়ে আজ আর কাজ করতে পারেন না। খেতেও কষ্ট হয়, দিন কাটে কোনো মতে। 4 বছর পর মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি এখন এই অকেজো মানুষগুলোর কাছে কার্যত অন্তঃসার শূন্য। রাজ্যে রাজনৈতিক পালাবদল হলেও বদলায়নি উন্নয়নী রাজনীতি। 7ই জানুয়ারি নেতায় যারা রক্ত ঝরিয়েছিলেন তাদের অভিযোগ তারা আজও বঞ্চিত। প্রতিশ্রুতি বলতে অনেক কিছু বলেছিল, যে চাকরি বাকরি দিবে, সব বাড়ি দিবে, বা এদের যখন বাবুদের কারো আর কোনো পাত্তা পাওয়া যায়। বাবু বলতে কারা? দিদি আরে সব যে বলে গেছিল এখানে, তারা না হয়েছে, তারা অনেক কিছু পাইছে। পার্টি দেখে দেখে নয়তো কি, আমরা প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আমরা পাচ্ছি না যেসব জিনিসগুলো, যারা যেসব দিতে পারছে না, কিছুই নেই তাদের, তারা এর মধ্যে নাই, তারা কিন্তু এখন সব কিছু পাচ্ছে।
আহত হংসরাজ 4 বছর ধরে কাকুতি মিনতি করে সবেমাত্র ইন্দিরা আবাসে বাড়ি তৈরি করার সুযোগ পেয়েছেন। বাকিরা সেটুকুও পাননি, যেমন ইনি, নাম দিলীপ সেন। বাঁ চোখে পাথর, একটা হাতে এখনো মাংস খুবলে উঠে যাওয়ার জলজলে দাগ। নেতাই হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসেছেন, কিন্তু 4 বছরেও ক্ষতবিক্ষত এই মানুষটা মাথা গোজার ঠাঁই পাননি, জোটেনি কাজও। করে দেবো বলেছিল, যে আমার নিজের একটা কাজ করে দেবো বলেছিল, করে দেয়নি। 7 জানুয়ারি কি দিছে, কিছুই দেয়নি, খালি একটি করে চাদর দেয়, কিনা সব মিথ্যা কথা বলবো, চাদর একটি করে দেয়। মানে আমার যে সংসারটা কীভাবে চালাবো আমি, সেরকম আমি কিছুই করিনি, আমি কিছুই করতে পারিনি। একই অবস্থা নেতাই কাণ্ডে আহত তরণী হাঁটা কিংবা তাপস মণ্ডলদেরও। তাঁরা সরাসরি প্রতিশ্রুতি ভঙ্গের জন্য দায়ী করছেন মুখ্যমন্ত্রীকেই। এই কাজ দেওয়ার কথা ছিল, কাজ তো দিল না, আর এই একটা ঘর আসার কথা আসছিল, সেটাও হইল না। ওরা বলছে বলে এখন ধৈর্য ধরে থাকতে হবে আর কি, এখন কবে দেবে না দেবে সে পরের কথা। মুখ্যমন্ত্রী তো এসে বলে গিয়েছিলেন। হ্যাঁ, সে তো বলে গেছেন, তাহলে এরা আর কি করবে? সে নিজে বলে নিজেই যদি কিছু না করে এরা কি করবে? মরে গেলেই মনে ভালো হতো, এত সেরকম জীবনযাপন করছে, না বেঁচে থাকাটা অনেক ভালো ছিল। কেটে গিয়েছে অনেকগুলো বছর, কিন্তু কাটেনি যন্ত্রণা। নেতাই কাণ্ডে আহতদের অধিকাংশের কারো গলায়, কারো চোখে, কারো হাতে, কারো পায়ে বিধে রয়েছে সেদিনের সেই বুলেটগুলো। অকেজো কর্মহীন জীবনমৃত এই মানুষগুলোর এখন একটাই বিলাপ, কেন বেঁচে আছি আমরা? ওদের এই প্রশ্নের উত্তর দেবে কে? নেতাই থেকে ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অমিতাভ রথ ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। সমিন্দা, কোন যন্ত্রণা থেকে একজন মানুষকে বলতে হয় যে মরে গেলে ভালো হতো? 4 বছরে পেয়েছেন একটা চাদর, এত বঙ্গরত্ন, এত উৎসব, এত পুরস্কার, এত অর্থমূল্য, কোথায় যায় এই মানুষটার? সামান্য একটা চুইয়ে পড়া সাহায্য দেওয়া যায় না এই মানুষগুলোকে? এরাই তো ভিত, যে ভিতে আজকে সরকার ক্ষমতা এসছে। সত্যি কথা বলতে গেলে এই দৃশ্যটা আবার দেখে আমার 4 বছর আগেকার কথা, মানে এবং সেই দিনটা যেন আমার চোখের সামনে ফুটে উঠছে। আমরা গেছিলাম সেখানটায় ঘটনাটি ঘটার পরে, এবং কলকাতা থেকে নাগরিক সমাজের বহু মানুষ, বহু বিশিষ্ট ব্যক্তি যান। আজকে তো আপনাদেরও জবাব দেওয়ার পালা, যে সেদিন এই অনুষ্ঠানের আমরা ছবিও দেখালাম, একজন ছিলেন তো আপনি। হ্যাঁ, সেই যে দৃশ্যগুলো আমরা দেখে এসেছিলাম, আমার এখনো মনে আছে সেই বৃদ্ধা রাস্তার ধুলোতে রোল খাচ্ছেন, আমি তুলতে গেছি, বলছে বাবা ফিরে দিতে পারবে? আমার ছেলে নাতি দুজনকেই মেরে ফেলেছে। এরকম প্রতিটি পরিবারের, এই যে কাউর গুলি লেগেছে, কাউর চোখটা গেছে, এবং তৎকালীন যারা বিরোধী শক্তি, আমার এখনো মনে আছে, তারা তখন আমাদেরকে বাহবা দিচ্ছে যে আমরা গেছি, মানুষদের পাশে দাঁড়িয়েছি, এবং আমরা প্রমাণ করার চেষ্টা করেছি যে এটা সত্যি সত্যি সিপিএম এর করা। সরস্বতীর মাথার ঘিলুটা ছিটকে রাস্তায় পড়েছিল, ওইটুকু বাচ্চা মেয়েটার কান্না, একদম দেওয়ালের গায়ে, দেওয়ালের গায়ে সে রক্ত থেকে মাথার ঘিলু দেওয়ালের গায়ে লেগে আছে। এবং আমরা তখন ওটা নিয়ে যা ফাইট দিয়েছিলাম, আজকের যারা শাসক দল তারা তখন কিন্তু আনন্দে একদম আহ্লাদিত হয়ে গেছিল যে সিপিএম এর এগেইনস্টে আমরা বলছি। এবং তখন তারা বিভিন্ন রকমভাবে, আমরা যখন বিশেষ করে রাষ্ট্রপতির কাছে গেলাম, ওরা চেষ্টা করেছে আমাদের পাশে হেল্প করতে, যদিও আমরা আমাদের নিজেদের পয়সায় সেখানে যাই, কিন্তু তারা চেষ্টা করেছে। এক সেকেন্ড আমি শেষ করবো। কিন্তু আমার খারাপ লাগে যখন এদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো যে এদেরকে চাকরি দেওয়া হবে, এরা যাতে বাঁচতে পারে নিজের পক্ষে মানুষের মতো, সেই ব্যবস্থা করা হবে, সেটা না করে যেখানে শাসক দলের দুষ্কৃতীরা কোথাও গুলি করে মেরে দিচ্ছে, কোথাও রেপ করে মেরে দিচ্ছে, এবং সেই দুষ্কৃতীদের ধরতে গেলে তাদের এগেইনস্টে যেন কোনো প্রতিবাদ না হয়, তার জন্য সেই সমস্ত পরিবারগুলোর লোকজনকে তারা চাকরির টোপ দিচ্ছে, এবং বিভিন্নভাবে এই যে পশ্চিমবাংলার মানুষের টাকাগুলোকে ধ্বংস করছে এই পুরস্কারের নামে এবং মেলার নামে। কিন্তু কোথায় এই প্রান্তিক মানুষগুলো? শুধু সিঁড়ি, আর একটু ভালোভাবে এদের একটা ব্যবস্থা করা যেত না? এরাই তো সেই আন্দোলন, এবং মানে এ তো 2011-র পরিবর্তনের সরকার তো একটা সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে এসছে না। শুধু সামাজিক মানে আন্দোলন তো নিশ্চয়ই হয়েছিল, এটা মানুষের একটা নৈতিক জায়গায় আঘাত করেছিল নেতাইয়ের ঘটনা। তো আমি নিজে ব্যক্তিগত সূত্রে, যেহেতু আমি নিজে পশ্চিম মেদিনীপুরের মানুষ, কিছু তথ্য সংগ্রহ করেছি। আমাকে 1 মিনিট সময় দেন, আমি বলি। নেতাইয়ের উন্নয়ন যদি আপনি বলেন, আমি যা নিজে তথ্য পেয়েছি, লালগড় থেকে নেতাইয়ের রাস্তাটা আগে খুব কাঁচা রাস্তা ছিল, ওটা কিন্তু ভালো পাকার রাস্তা হয়েছে। তাই আমি দ্রুত একবার দেখাবো যে সেই রাস্তা এবং প্রতিশ্রুতি যা হয়েছিল আর বাস্তবে আজকের দিনে দাঁড়িয়ে ছবিটা ঠিক কিরকম। রাস্তা 2011 সালের 7ই জানুয়ারি লালগড়ের যে নেতাই গ্রাম মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে উঠেছিল, 28 জন আহত হয়েছিলেন, 9 জনের মৃত্যু হয়েছিল। যে নেতাই গ্রাম পরবর্তী সময়
রাজ্যে রাজনৈতিক ক্ষমতা বদলে বর্তমান শাসক দলের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল, সেই নেতাইকে প্রভূত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর, যার মধ্যে সর্বপ্রথম এবং প্রধান প্রতিশ্রুতি ছিল লালগড় থেকে নেতাইয়ের এই পিচ রাস্তা। রাস্তা হয়েছে। কেন্দ্রের প্রকল্প প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকায় লালগড়ের বাঘাশুলি থেকে নেতাইয়ের ডাইন টিকরি পর্যন্ত ঘটা করে গত বছরের 14 জুলাই সেই রাস্তার উদ্বোধনও করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপর মাত্র 7 মাসের মাথায় সেই রাস্তারই হাল বেহাল। উঠে গিয়েছে পিচের আস্তরণ, ভাঙতে বসেছে রাস্তার ধার। নামে তৈরি হলেও এই রাস্তার শরীর জুড়ে শুধুই অসম্পূর্ণতা ও দায়সারা কাজের ছাপ। 4 কোটি 28 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই রাস্তা। এত অল্প সময়ের মধ্যে এই রাস্তার এমন কঙ্কালসার অবস্থা কেন? একদিকে দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে মাটি ধসে গেছে, যে কোনো সময় বড় গাড়ি চলাচলের সময় রাস্তা সাইডে পড়ে যেতে পারে। অন্যদিকে পিচের পরিসর দেখতেই পাচ্ছেন কমে এসেছে। পিচ রাস্তার ওপর এখন আছে শুধু বালি, মাটি এবং নুড়ি পাথর। রাস্তার এই বেহাল অবস্থায় ক্ষুব্ধ খোদ এলাকার সভাধিপতিও। ঠিকাদারদের হাত বদলেই যে রাস্তার এই হাল, তাও স্বীকার করে নিচ্ছেন তিনি। কঙ্কালসার মানে পেটি কন্ট্রাক্টর, তারপরে আরও পেটি কন্ট্রাক্টর এসেন দেখে দিয়েছিল। বারবার ফোন করছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি নি। কর্মাধ্যক্ষ সাহেবকেও আমি জানিয়েছি, উনিও দেখে গেছেন ব্যাপারটা। এইভাবে কন্ট্রাক্টরটাকে রাস্তা যদি দেওয়া হয় তাহলে মানুষের দুর্গতি কিভাবে দূর হবে? 2011 জুলাই মাসে নেতাই কাণ্ডের পর গ্রামে এসে রাস্তার দুর্দশা দেখে পাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 অক্টোবরে ঝাড়গ্রাম থেকে রাস্তার শিলান্যাস করেন মমতা। কিন্তু 2012 এপ্রিলে নেতাইয়ের মাহারা তরুণী জনতা আদবকে রাস্তা নিয়ে প্রশ্ন করে নিজেই অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী। ওর মাকে আপনারা জানেন নেতাইতে খুন করেছিল। নেতাই গ্রাম তো পাশেই। রাস্তাটা শুরু হয়েছে তোমাদের? শুরু হচ্ছে, হয়ে যাবে। এবং এখন তো বর্ষার জন্য নাকি ওটা যেটা বন্ধ, এই যে ডিএম সাহেব যে রাস্তার কাজটা শুরু হয়েছে কেন বন্ধ হয়েছে দেখে নেবেন। শেষ পর্যন্ত 2014 মুখ্যমন্ত্রীর আসার খবরে তড়িঘড়ি রাস্তার কাজ শেষ করা হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই রাস্তার এই হাল এতটাই খারাপ যে গ্রামের জমি জুড়ে হওয়া আলুর ফলন বয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রাকগুলিও চলাচল করতে পারছে না স্বাভাবিক গতিতে। ক্ষুব্ধ নেতাইবাসী রাস্তা তৈরিতে টাকা 9-6 অভিযোগ তুলেছেন। অসুবিধা তো প্রচণ্ড হচ্ছে, আপনার প্রচণ্ড হয়তো, মানে ধরুন আমাদের যে অনুমতি গাড়িটা নিয়ে আসা তার মতো আসছে না, তার খুব কম ইয়াতে আসতে হচ্ছে। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, উনি যেভাবে হয়তো টাকা পয়সা খরচ করেছেন সেই পরিমাণ অর্থ ব্যয়ে কাজটা হয়নি। হয়তো 9-6 হয়েছে, সেইভাবে মাটি টেস্ট করে দেখা হয়নি যে মাটিটা বসে যাচ্ছে কি না। কিছু একটা গলদি হয়েছে, না হলে রাস্তার এই বেহাল অবস্থা হবে কেন? ক্ষতবিক্ষত মানুষ থেকে বেহাল রাস্তা, অবহেলার ছাপ বহন করে চলেছে নেতাই। নেতাই থেকে ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অমিতাভ রথ ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। বিমলদা, আজকে রাজ্য বাজেটে বিরোধীদের সব থেকে বড় অভিযোগ ওই এলাকা, জঙ্গলমহল বৃহৎ এলাকা, সেখানে অর্থ বরাদ্দ হয়নি রাজ্য বাজেটে 3.5 বছরের মধ্যে। ঠিকই, যাই হোক, সেটা তো অন্য প্রশ্ন। আমি নেতাইয়ের আলোচনাটা করছিলাম। এক সময় সেই রাস্তায় এক হাঁটু কাদা হতো, এখন পিচ হয়েছে। নিশ্চয়ই ত্রুটি আছে, আমার মনে হয় এটা দেখার দরকার অবিলম্বে। এবং ওখানে সবচেয়ে যেটা হয়েছে, স্থানীয় মানুষদের একজনের সঙ্গে কথা বলেই দেখলাম যে মানুষের আগে সন্ধ্যের পরে যে ঘরে ঢুকে যেত সে কনফিডেন্সটা ফিরে এসে এখন আবার যাত্রা, গান এগুলো কিন্তু হয় ওখানে। কিন্তু আপনারা যেটা দেখালেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে উন্নয়ন একটা সার্বিক উন্নয়ন রয়েছে, উন্নয়নের আবার একটা ব্যক্তির জায়গা রয়েছে। যে মানুষগুলো সেখানে আক্রান্ত হয়েছিল, যে মানুষগুলো মানে একদল সমাজ বিরোধী বা মার্সেনারি হাতে আক্রান্ত হয়েছিল তৎকালীন শাসক দল সিপিএম, তখন তাদের সেবা দিতে হতো জোর করে, তথাকথিত কোট অ্যান্ড কোট হারমাত বাহিনীর কাছে খাবার পৌঁছে দিতে হতো। তাদের ব্যক্তিগত উন্নয়নের প্রয়োজন ছিল, তাদের যে প্রতিশ্রুতি দেওয়ার দরকার ছিল সেগুলো প্রতিশ্রুতি পালন করার দরকার ছিল। আমি আশা করব রাজ্য সরকার যত দ্রুত করেন সেটা মঙ্গল। তবে আমি বলছি বিমলদা, শহীদ দিবসে খাদ্য আন্দোলনে নুরুলের মাকে স্টেজে তোলা যায়, আর নেতায়ের মাগুলোকে ছেলেগুলো অনেক বেশি তাদের, কারণ এই পরিবর্তনের তাদের ভূমিকা অনেক বেশি, তাদের অনেক বেশি মনোযোগ প্রাপ্য, অনেক বেশি মনোযোগ দিতে হবে। তাদের ব্যক্তিগত উন্নয়নও চাই, সার্বিক উন্নয়নের পাশাপাশি। একেবারে। আমি অসীম বাবুর কাছে আসবো। অসীম বাবু, আমার মনে আছে যে আমি বলছি যে সংগ্রামের পীঠস্থান কোট আনকোট এই শব্দবন্ধ সমস্ত জায়গায় বলা হতো, সেই নেতায়ের 3.5 বছরের সরকার এসে একটু বন্দোবস্ত করা যেত না? হ্যাঁ, একটা বন্দোবস্ত করেছেন ওখানে, আপনার চোখ এড়িয়ে গেছে। শহীদ বেদি একটা হয়েছে, এটা আপনার চোখ এড়িয়ে গেছে, এটা তো করেছেন। এছাড়া আর কি আশা করতে পারেন আপনি এই সরকারের কাছে? এই সরকার যখনই যাকে ধরে ওপরে উঠেছেন পরবর্তী সময় তাকেই পালিয়ে ফেলে দিয়েছেন। মানে সেটা
নেতাই নন্দীগ্রাম সিঙ্গুরি বলুন অথবা রাজনৈতিক ব্যক্তিত্বই বলুন, যার পায়ে মাথা দিয়ে উঠেছেন তাকেই ফেলে দিয়েছেন। এটাই সরকারের রীতি পদ্ধতি। ভাবুন তখন চিদম্বরম সিপিএম এর সশস্ত্র ক্যাম্প নানা দিকে, এবিপি আনন্দে বারবার দিনের পর দিন আমরা দেখাচ্ছি চিদম্বরম চিঠি দিলেন, বললেন কিলিং ফিল্ড, তীব্র প্রতিবাদ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কয়েকদিনের মধ্যে নেতাই। এবারেতে নেতাইয়ে যেটা আজকে রাস্তা দেখালেন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ওয়ান অফ দ্য কন্ডিশন হচ্ছে 10 বছর মেনটেন্যান্স যিনি করবেন সেই কন্ট্রাক্টরের হাতে টোটাল মেনটেন্যান্সের দায়িত্ব 10 বছর থাকবে। এবং যে কোনো আপনি গ্রামের রাস্তায় যান, আজও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাগুলো অত্যন্ত সুন্দরভাবে রয়েছে। এখানে 6 মাসের মধ্যে সড়ক শেষ হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী আসবেন তার আগে কোনো রকম হলো, হওয়ার পরে আজকে সড়কের অবস্থা দেখাচ্ছেন আপনারা। তো এটার অর্থ তো একটাই, যে পরিমাণ এখানে অর্থ বরাদ্দ করা হচ্ছে সেই পরিমাণ অর্থটা সম্পূর্ণভাবে একদিকে লুণ্ঠিত, আরেকদিকে ওই যে শিশির অধিকারী যেটাকে 10% বলেছেন কাটমানি। আপনাদের দেখাবো নদী ভাঙন নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নেতাইতেই, কি তার অবস্থা। কংসাবতীর তীরে কৃষি নির্ভর শান্ত গ্রাম নেতাই, কিন্তু এই শান্ত গ্রামই যে কোনো মুহূর্তে অশান্ত হয়ে উঠতে পারে কংসাবতীর জলোচ্ছ্বাসের কারণে। বছরের পর বছর ধরে অসুরক্ষিত অবস্থায় নেতাইয়ের বাসিন্দারা রয়েছেন এবং এই নদী তীরবর্তী নেতাইবাসীদের সুরক্ষিত করার জন্য সরকারের তরফে নদীর জলোচ্ছ্বাস রোধ করতে বোল্ডার দিয়ে কিংবা মাটির দেওয়াল তৈরি করার উদ্যোগ নেতাইবাসীদের চোখে পড়েনি। নেতাইয়ের শহীদ বেদি থেকে ডান দিকে যে রাস্তা ডাইন টিকরির দিকে গিয়েছে তার পাশ বরাবর সুবিশাল এই কংসাবতী নদীও সমান্তরালভাবে বইছে। ফেব্রুয়ারির শেষ বলে নেতাইয়ের ধার বরাবর নদীর জল কম দেখা যায়, যেদিকে চোখ যায় শুধু নদীর চরের ধুধু বালিয়াড়ি। কিন্তু রাস্তার পাশে নদীর জলোচ্ছ্বাসের আঁচড়ে পার যে ক্রমশ ভাঙছে, ধসে যাচ্ছে রাস্তার নিচের অংশ, তা স্পষ্টভাবে চোখে পড়ছে। বহু বছর আগের তৈরি দেওয়াল ভেঙে গিয়েছে, ভরসা বলতে প্রকৃতি। এতদিনে হয়নি, তবে হবে বলে একটু শোনা যাচ্ছে আর কি। এটা শোনা যাচ্ছিল অনেক দিন আগেই, অনেক বছর আগে, কিন্তু হয়নি। তো যে কোনো সময় নদী যদি উঠে আসে বা ঝাপটা মারে তাহলে তো উঠে এলে আমাদের গ্রামের লোকের ক্ষতি হবে। কিছু করার নেই তো, এইভাবে তো ভেঙে যাবে না। যদি হয় এইভাবে ভেঙে আমরা বাড়ি ছেড়ে দেশ ছেড়ে চলে যেতে হবে কোথাও। আমার বাড়ি তো যাবেই, উপরন্তু যে সরকারের একটা লাইব্রেরি ও যাবে। 2011 সালে ক্ষমতা বদলের পরই নেতাইবাসীরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন নদী ভাঙনকে ঘিরে তাদের আশঙ্কার কথা। তার পরিণামে সরকারি উদ্যোগে নদীর চরে বসানো হয়েছে শালবল্লির খুঁটি। এই সেই শালের বল্লি এবং বালির বস্তা নতুন সরকার ক্ষমতায় আসার পর নদীর ভাঙন রোধের ব্যবস্থা হিসাবে নেওয়া হয়েছে এই উদ্যোগ। কিন্তু এই উদ্যোগ সত্যিই কি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বা নদী ভাঙন রোধে সক্ষম? এই প্রশ্নই ঘুরে ফিরে দেখা দিচ্ছে নেতাইবাসীর মনে। শালবল্লি দিয়ে কখনো নদীর ভাঙন স্থায়ীভাবে রোধ করা যাবে না। গ্রামের মানুষ সব সময় শঙ্কিত যে আমাদের রাস্তাও নষ্ট হয়ে যাবে, গ্রাম নষ্ট হয়ে যাবে। নেতাইবাসীরা বলছেন রাস্তায় দাঁড়িয়ে ভাঙন দেখা ছাড়া এই মুহূর্তে কার্যত আর কিছুই করার নেই। কবে বাদ বা কোনো স্থায়ী ব্যবস্থা হবে তা সময়ই বলতে পারবে। নেতাইয়ের বাসিন্দারা ঝরিয়েছিলেন রক্ত, বিশ্বাস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আশ্বাস দিয়েছিলেন শাসক দলের নেতারা। কিন্তু আজ 4 বছর পর নানা দিক দিয়ে সেই নেতাই উপেক্ষিত। গ্রামবাসীরা রিক্ত, নিঃস্ব এবং অসহায়। নেতাই থেকে ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে রাজর্ষি দত্তগুপ্ত ও অমিতাভ রথ, এবিপি আনন্দ। সুব্রতবাবু, আপনি আদালতের মানুষ, আমার এই পুরনো ফাইল দেখতে গিয়ে একটা কথা মনে পড়ছিল। মামলা চেয়ে সিবিআইয়ের মামলা হলো কোর্টে, মাননীয় বিচারপতি তার রায় তদন্তের নির্দেশ দিলেন সিবিআই, তার সঙ্গে বললেন যে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে সেখানে রাজ্য সরকার নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে না। উল্লাস ধ্বনি বয়ে গেল তখনকার বিরোধী পক্ষে। আজকে যারা সরকারে, আজকে সারদায় কোন নীতি নিয়ম পালিত হচ্ছে? মানে আমি বলছি কথাটা সেই দিন হাততালি কুড়িয়েছিল, কেউ ভাবলেন না যে সরকার এসে এটা। আপনাকে বলি, রিজওয়ানুর রহমানে যখন বিচারপতি সৌমিত্র পাল নজিরবিহীনভাবে আদালতের মধ্যে হাততালিতে উল্লাসে করতালি দিয়ে তাদের আজকে কি বহুল চর্চিত বলে অপেক্ষা রাখে না। একটা কথা বলি, যে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রাজ্য সরকার নিরপেক্ষভাবে তদন্ত করতে পারে। সেদিন যারা বলেছিলেন যে কথা, আমি কিন্তু একমত, আইনের লোক হিসেবে আমি কিন্তু একমত। সেদিন যাদের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছিল নেতাই এবং সঙ্গত কারণে আদালত সিবিআই দিয়েছিল, আমি তার সঙ্গে সহমত পোষণ করছি। একটা কথা না বলে পারছি না সুমনবাবু, শুধু নেতাই নয়, তীব্র নিন্দা করি। যেমন নন্দীগ্রামে গুলি চালানোর তীব্র নিন্দা করি। একজন, আমি তো আইনজীবী ছাড়াও তো একজন মানুষ, আমি যে মতাদর্শে বিশ্বাস করি না কেন, কিন্তু শুধু নেতাই নয়, সারা জঙ্গলমহলে সেদিন বাইকের পেছনে ছত্রধর মাহাতো, যিনি জেলে আছেন মাওবাদী বলে, মমতা ব্যানার্জি সরকার যে তার আগে তার পেছনে ছিল। দিনের বেলা হচ্ছেন তারা তৃণমূল কংগ্রেস, রাত্রেবেলা মাওবাদী।
কতশো মানুষ মারা গিয়েছেন শুধু বাঘমুন্ডিতে 7 জন, সেটাও নারকীয় হত্যা, সেটাও কিন্তু আলোচনা হওয়া উচিত। বাঘমুন্ডিতে ফরওয়ার্ড ব্লকের কর্মী 7 জনকে এবং দিনের বেলা থেকে রাত্রেবেলা তথাকথিত মাওবাদীরা, আমি একটা কথা বলি, নেতাইয়ের ঘটনা, আমি আবার বলছি, নেতাইয়ের ঘটনা জঘন্যতম অপরাধের বিরল থেকে বিরলতম একটা, নিঃসন্দেহে ভবিষ্যৎ ইতিহাস আরো পর্যালোচনা করবে, যেরকম নন্দীগ্রাম করছে, যে মাওবাদীদের অস্তিত্ব এই সরকারের স্বরাষ্ট্র দপ্তর পাঠিয়েছে। আজকের যেটা উনি বলছেন হাসছে খেলছে নাটক করছে, কেন? যে ছত্রধর মাহাতোর পেছনে বাইকে বা স্কুটিতে আজকের মুখ্যমন্ত্রী, আমি সাধারণত কারণ নাম নিয়ে বলি, সিপিএম নেতা, তার বাড়িতে ক্যাম্প চলছে, গ্রামের লোকেদের বাধ্যতামূলক, আমি আবার বলতে দিই, সেটা একটা অংশ, এটা সমর্থন করার জায়গা নেই, সংবিধান সেটাকে স্বীকৃতি দেয় না। কারণ আমি এই সংবিধানকে মেনে কলকাতা হাইকোর্টে ওকালতি করি, আবার আমি বলবো সংবিধানকে মানি না, যেন এই রাজ্যের মন্ত্রিসভা টোটালটাই করছেন। আপনারা ভাবুন, আপনারা এই পরিসংখ্যানটা কেন দেবেন না যে মাওবাদীরা কতজনকে, না 1 মিনিট শুনুন, কেন মাওবাদীরা কতজনকে, তার কেন তদন্ত হবে না? কেন হবে কেন সেটা কেন সমীর বাবুদের মতন বুদ্ধি না, না সমীর দা, সমীর দা না, আপনারা বলেন সেই সময় আপনি বলেন, আমি আপনাকে আপনি তো বললেন না, সমিতা আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ছত্রধর মাহাতোর কথা উনি বললেন, ছত্রধর মাহাতো, আপনি বললেন ছত্রধর মাহাতো কি বললেন? মাওবাদী নয়। ফাইন, না মাওবাদী নয়, বলেছি মাওবাদী কিনা সেটা কিন্তু প্রমাণ। আমি বলছি যে 3.5 বছরে পরিবর্তনের সরকার তাকে ছাড়ছে না কেন? আমি বলছি বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন, তখন তো বলা হয়েছিল যে চক্রান্ত। এইখানটাই তো ব্যাপারটা, যে বলুন না, আপনারাও আপনি বলুন না, ঠিক আছে, পারস্পরিক, এটা প্রাসঙ্গিক কথাটা আসে। সমীর বাবু, কোনো আপনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন, আপনার তাকে ভালো লাগতে পারে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু রাজনৈতিকভাবে বায়াসড হয়ে একটা সত্যিকে প্রথম কথা আমি দুটো জায়গা, একটা হলো গ্রামের লোকদের দিয়ে জোর করে রেগুলার খাবার বানিয়ে দিতে হতো, এবং গ্রামের লোকরা যেটা বলেছে তখন, এবং আমার বক্তব্য যে বুদ্ধদেব ভট্টাচার্য তো তখন ভুল করে, অন্যায় করে ছত্রধর মাহাতোকে গ্রেফতার করেছিল, তখনকার বিরোধীরা বলেছিলেন, আজকে তারা সরকারে 3.5 বছর হয়ে গেছে, ছাড়েননি কেন? আমার সময় আপনি বায়াস নন না। ব্যাপারটা হলো, মমতা ব্যানার্জির যদি আমরা হিস্ট্রিটা দেখি, ঠিক যেই ব্যক্তি ওনাকে ক্ষমতায় আসতে সাহায্য করেছেন, প্রথম তাদেরকে উনি সরিয়েছেন ইন অল সেন্স। প্রথম, আমি প্রতিটা ক্ষেত্রে, যেমন ধরুন পঙ্কজ ব্যানার্জি, 1 মিনিট, আমি আর সেইখানে যাচ্ছি না, আমরা যখন আন্দোলনটা করি নাগরিক সমাজ থেকে, এবার নাগরিক সমাজকে যে বেনিফিটটা উনি তখন নিলেন আন্দোলনটার, এবং যেই আমরা নাগরিক সমাজের কয়েকজন ওনার অন্যায়ের এগেন্স্টে মুখ খুললাম, সঙ্গে সঙ্গে আমাদের নামে কালিমা লিপ্ত করার চেষ্টা হলো, আমাদেরকে কখনো মাওবাদী বলা হলো, সে স্টার্টিং ফ্রম সুনন্দ সান্যাল থেকে আমি প্রত্যেককে, এবং ওনার দলেরও যারা ওনার সাথে মিনিমাম কন্ট্রাডিকশনে গেছেন, তাদেরকে হয় জেলে পুরেছেন, এবং আজকে ছত্রধর মাহাতোকে ডাকছে, বেরোতে দিচ্ছেন না কেন? উনি জানেন তৃণমূলের অস্তিত্ব থাকবে না ছত্রধর মাহাতো বেরোলে। তৃণমূল আর মাওবাদী সমর্থক ছিল জঙ্গলমহলে, সেই সময় আমার সময় শেষ, কিন্তু এই সমস্ত তর্ক বিতর্কর মাঝে ওই ছবিটা কিন্তু এক থেকে গেল, যে ছবিটা নেতায় আজকে আমাদের ক্যামেরা তুলে ধরলো। নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, সেই সময় যারা রাজনীতির একটা সোপান, একটা সিঁড়ি হয়েছিল, সেই সিঁড়িতে কিন্তু বঞ্চনার শ্যাওলা, সেই শ্যাওলা কাটবে কি? আমাদের এই প্রতিবেদনের পরে এইটুকুই তো আশা রাখতে পারি। আমাদের সময় একেবারে শেষ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, শুভরাত্রি।